বর্তমান পরিস্থিতি এবং সরকার গঠন প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বিনিয়ামিন মোল্লা। বিনিয়ামিন মোল্লা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনারা তো এখন ন্যাশনাল হিরো, আপনাদেরকে সারা দেশের মানুষ আপনাদের প্রশংসা করছে। আপনাদের ডাকে দেশে গণঅভ্যুত্থান হয়েছে, সরকারের পতন হয়েছে। এখন আপনাদের পরিকল্পনা কি বিস্তারিত জানাবেন, এবং আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা আপনারা কি প্রস্তুত করেছেন কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। জি, প্রথমেই আমি বিপ্লবী ছাত্র জনতা যারা এই প্রতিবাদ করেছেন অদম্য সাহস নিয়ে, আমি তাদেরকে বিপ্লবী সালাম জানাবো, এবং যারা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং সালাম থাকবে আমার। এবং এই কথাটি বলবো যে অবশ্যই তারা বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রাপ্য সম্মান, ভালোবাসা এবং তাদের ক্ষতিপূরণ সেটি তারা পাবেন। এবং আপনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা, আমাদের অন্য অন্য সমন্বয়করা যারা রয়েছেন এই চলমান আন্দোলনের আলোচনার ভিত্তিতে গতকালকে রাতে একটি বক্তব্য পেশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং আমাদের যে নোবেল laureate আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে প্রস্তাবনা করা হয়েছে প্রধান উপদেষ্টা হিসেবে। এবং পাশাপাশি দেশের মানুষ এবং শিক্ষার্থীরা, বিশেষ করে তাদের যে প্রিয় মুখ, আস্থার জায়গা, বিশ্বাস, ভালোবাসা এবং ভরসার জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল স্যার, আমরা তাকেও চাই সার্বজনীন একজন ব্যক্তি হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার ভিতরে। এবং এছাড়াও আরও কারা থাকবেন, কি ফরম্যাটে থাকবেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা প্রায় তৈরি হয়ে গেছে, সেটি প্রদান করা হবে। আপনারা এগোচ্ছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায়, আপনাদের আসলে টার্গেট কত বা কবের মধ্যে আপনারা এটি আসলে চূড়ান্ত করবেন? দেখুন, যখন একটি দেশে বিপ্লব হয়, বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয়, এটি কিন্তু খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। আমরা এই সময় একটা উদ্বেগ, উৎকণ্ঠা এবং আশঙ্কার ভিতরে রয়েছি যে কোনো একটি দিক থেকে আবার প্রতি বিপ্লব তৈরি করার চেষ্টা হয় কিনা। কারণ আপনি জানেন যে আমাদের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কার কাছে ক্ষমতা হস্তান্তর করেন? প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে হয় রাষ্ট্রপতির কাছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি করেছেন কোনো কিছুই কিন্তু স্পষ্ট না। তবে হ্যাঁ, আমাদের মুক্তিকামী জনতা, ছাত্ররা, তারা বাধ্য করেছেন তাকে এই দেশ ছেড়ে পালাতে। এখন আসলে এই সংকটটা আসলে কিভাবে মোকাবেলা হবে, এটি একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি এই সময়ে। আমি মনে করি যে এই পরিস্থিতিটাও আসলে খুব সহজেই দ্রুত সময়ের ভিতরেই সমাধান করা উচিত। এটি নিয়ে কোনোভাবে কাল বিলম্ব করা এবং একটি প্রতি বিপ্লবের সুযোগ দেওয়া, এই সুযোগটি আমরা যারা আন্দোলন করছি, রাজনৈতিক সচেতন তরুণরা, আমরা কোনোভাবেই এটি হতে দেব না। সেই জায়গা থেকে আমরা দুটি বিষয়ে গুরুত্বপূর্ণ আরোপ করতে চাই। একটি হচ্ছে যে আমরা কোনো সামরিক শাসনকে মেনে নিচ্ছি না, কোনো সামরিক শাসন মেনে নিব না। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকার সেটি অতি দ্রুত সময়ের ভিতরেই সম্পন্ন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের ডাকে সারা দেশে ছাত্র জনতা, লাখো ছাত্র জনতা মাঠে নেমেছে। আপনাদের আন্দোলন সফল হয়েছে, গণঅভ্যুত্থান সফল হয়েছে। এখন আপনাদের প্রতি তো মানুষের অনেক আশা। আপনাদের মাধ্যমে যারা সরকার গঠন করবে, তারা আসলে এই জনগণের আশাটা কিভাবে পূরণ করবে, বা আপনারা এই জনগণের আশা যাতে পূরণ হয় তার জন্য আপনাদের কি সুপারিশ থাকবে বা কি প্রক্রিয়া আপনারা এগোবেন? দেখুন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, আমি তখন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক হিসেবে তখন থেকে দায়িত্ব পালন করছি। সে সময়ে থেকেই কিন্তু মানুষের মাঝে, তরুণদের মাঝে একটি স্লোগান ছিল যে শুধু কোটা সংস্কার নয়, আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। এবং 2024 সালে যখন আন্দোলনের ব্যানারটি তৈরি করলেন শিক্ষার্থী বন্ধুরা, তখন দেখবেন যে সেখানে লেখা কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার মানে কি, যে এই বাংলাদেশে যে বৈষম্য শ্রেণী পেশার মানুষের ভিতরে তৈরি করে রেখেছে ক্ষমতাসীন দল, সেই বৈষম্যটিকে ভাঙা। সেই জায়গা থেকে আমি বলবো যে তরুণ এবং এদেশের মানুষ জনতার প্রথম যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে একটি মেধাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করা। এবং বর্তমান যে সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রথমেই যেই সরকার ক্ষমতায় আসবেন তাদের প্রধানতম কাজটা হবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো। দ্বিতীয়ত যে সংকট আমাদের এই বাংলাদেশে, দুর্নীতি একদম ক্যান্সারের মতো, মহামারীর মতো একদম টপ টু বটম সর্ব জায়গায় গ্রাস করে ফেলেছিল। ইভেন দেখেছি এই যে চলমান আন্দোলনে যে শহীদ হয়েছেন একজন ব্যক্তি, তার মেয়ে কান্না করে বলছেন যে আমার বাবার লাশ দেখতে যাব মর্গে, সেজন্য আমাকে 500 টাকা ঘুষ দিতে হয়েছে। তো এরকম বাংলাদেশ তো আমরা কখনো কল্পনাও করি না। এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তরুণদের জন্য
কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা হয়, তরুণদের জন্য তাদের যোগ্যতা অনুযায়ী যেন কর্মসংস্থান হয়, শিক্ষা ব্যবস্থার জন্য সেইভাবে তৈরি করা হয়। আমরা সেই রকম একটা বাংলাদেশ যারা দায়িত্ব গ্রহণ করবেন তাদের কাছ থেকে প্রত্যাশা করি, এবং সর্বোপরি যে প্রত্যাশাটা অতি অল্প সময়ের ভিতরেই তারা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে সংস্কার করবেন। রাষ্ট্র ব্যবস্থাটাকে যে অন্তর্বর্তীকালীন সরকার হবেন তারা সংস্কার করবেন, সংস্কার করে একটি নির্দলীয় নিরপেক্ষ একটি নির্বাচন কমিশন বা একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে তারা একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন উপহার দিবেন। তাদের মাধ্যমে যে সরকার আসবেন তারা দেশ পরিচালনা করবেন। শান্তিপূর্ণ অবস্থানের কথা বলা হচ্ছে। আমরা গতকালকে দেখেছি গণঅভ্যুত্থানে, সফল গণঅভ্যুত্থানের পর মানুষ রাস্তায় নেমে গেছে। ঢাকা সহ বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে, কোথাও আগুন দেওয়া হয়েছে। আসলে এই যে সহিংসতা বা এই প্রতিহিংসা যে বিষয়টি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনেকের উপর অনেকে আক্রমণ করছে এখন পর্যন্ত, এইগুলি বন্ধের আসলে আপনাদের উদ্যোগটা কি থাকবে? এবং প্রথমত আমি একটা কথা উল্লেখ করি, আমরা তো মানুষ মানেই আমাদের একটা মন আছে, আমাদের একটা অনুভূতি আছে। আমি নিজে 10টা মামলা আমার ঘাড়ে এখনো রয়েছে। এই সরকার আমাকে 10টা মামলা দিয়েছে। আমি কোনো চুরি ডাকাতি কিছু করি নাই। আমি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এই যে জাতীয় নির্বাচনের আগে আমি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্টেপ ডাউন হাসিনা স্লোগান দিয়েছিলাম। সেই অপরাধে আমাকে গ্রেপ্তার করে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছিল নিঃসঙ্গ 6টি মাস। আমি মরে যেতে পারতাম। মানসিকভাবে আমাকে যন্ত্রণা দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমাকে এই যে 28 তারিখ এই আন্দোলনের এই 28 তারিখে আমি মসজিদে নামাজ পড়তে গেছিলাম রবিবার, আমার দোতলা থেকে র্যাব আমাকে তুলে নিয়ে গিয়ে আমাকে মানসিকভাবে সেখানে নির্যাতন করেছে দীর্ঘ 3.5 ঘন্টার মতো। তো মানুষ মাত্র সেই জায়গা থেকে কিন্তু রাগ ক্ষোভের উদয় হয়। কিন্তু আমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা একটা বিপ্লবোত্তর নতুন বাংলাদেশ গঠন করতে যাচ্ছি। সেই জায়গায় নেতৃত্বের জায়গায় বা দায়িত্বশীলতার জায়গা থেকে এই প্রতিশোধ পরায়ণ যদি আমরাও হয়ে যাই, তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে কিন্তু কোনো পার্থক্য থাকছে না। সুতরাং আমরা যখন দায়িত্বশীল আচরণ করতে যাব তখন সেই প্রতিশোধটা নেওয়া যাবে না। তবে হ্যাঁ, অবশ্যই যারা এতগুলো লাশ জড়িয়েছে, খুন করেছে, গুম করেছে, মানুষের টাকা পয়সা লুট করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, এই বছরের পর বছর ধরে এই অন্যায়গুলো যারা করেছে তাদের অবশ্যই শাস্তি নিশ্চিত করতে হবে, এবং নিশ্চিত আমরাই করব। সেটি আমরা করতে চাই আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে। বিচারের বাইরে গিয়ে আমরা নিজের আইন হাতে তুলে নিতে চাই না। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি যে অনেক সনাতন ধর্মীদের উপরে হামলা করা হচ্ছে, অনেক মন্দিরে হামলা করার মতো ঘটনা আমরা শুনছি, এবং অনেক বাড়ি ঘরে আগুন দেওয়া হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, অনেক রাষ্ট্রীয় স্থাপনা গুরুত্বপূর্ণ কেপিআই আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। আমি সেই জায়গা থেকে বলবো যে এখানে কিছু মানে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হচ্ছে। তারা তো চলে গেছে, পালিয়ে চলে গেছে, কিন্তু তারা কিন্তু একবারে চলে যায় নাই। সেই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি আওয়ামী লীগ সরকারের এই উদ্দেশ্যটা থাকতো যে তারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে এবং দেশটা ভালোভাবে চলবে, তাহলে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করে চলে যেত। তারা কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হয়ে চলে গেছে। তার মানে কিন্তু তারা কিন্তু চলে যায় নাই, তারা কিন্তু চলে গিয়েও রয়ে গেছে। তারা এখন বিভিন্নভাবে এই সাবোটেজ করা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভাঙচুর করা, বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা করা, এগুলো করে এই যে একটি ছাত্র জনতার যে একটি বিপ্লব, এই বিপ্লবটাকে আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে যে একটি জঙ্গিবাদী রাষ্ট্র গঠিত হতে যাচ্ছে, একটি সাম্প্রদায়িক রাষ্ট্র গঠিত হতে যাচ্ছে। আপনারা ছাত্র জনতার এই যে বিপ্লব উত্তর বাংলাদেশ গঠন করার যে সরকার ব্যবস্থা গঠন করার যে কার্যক্রম, এটিতে আপনারা সহযোগিতা করে না। আমি মনে করি দ্য উইল বি কমপ্লিটলি ফেইলড। এবং আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদেরকে বিশ্বাস করছে, ভরসা করছে, ছাত্রদের কাঁধে এখন নেতৃত্ব তুলে দিয়েছে, ছাত্র বন্ধুরা ভাইয়েরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা শহর নগর বন্দর থেকে শুরু করে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আপনারা একটি বিনিয়ামিন মোল্লা, আমরা আবারও আসবো আপনার কাছে পেছনের গল্প শুনবো, কিভাবে সফল গণঅভ্যুত্থান করলেন। আমরা আরো কিছু খবর জানিয়ে আবারও আসবো। নিরাপত্তা টিম গড়ে তুলুন আপনারা, এবং আপনারা সকলের নিরাপত্তা দিন, দলমত নির্বিশেষে সবারই জানমালের নিরাপত্তা দিন, মসজিদ মন্দির গির্জা সকল কিছু নিরাপত্তা দিন। এই যে এত বড় একটা আন্দোলন সফল পর্যায়ে নিয়ে গেলেন, একেবারে গণঅভ্যুত্থান হয়ে গেল, সরকারের পতন হয়ে গেল দীর্ঘ 15-16 বছর পর, পেছনের গল্পটা কি? কিভাবে মানুষকে আপনারা আপনাদের আন্দোলনে সম্পৃক্ত করলেন? প্রথমতই বলতে হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরম্পরায় যখন কোনো শাসক চরম মাত্রায় স্বৈরাচারী হয়ে ওঠে, আমরা দেখেছি যে অতীতে কোনো রাজনৈতিক আন্দোলন দল ভিতর দিয়ে তাদের কিন্তু এরকম পতন হয় নাই, অস্বাভাবিক
যে পতনগুলো হয়েছে ছাত্র আন্দোলনের ভিত্তিতেই হয়েছে। এটা আসলে মিন করে সুস্পষ্টভাবেই যে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদেরকে বিশ্বাস করে, ভালোবাসে এবং ছাত্রদের প্রতি, ছাত্রদের লিডারশিপের প্রতি তাদের একটা আস্থা আছে। আমাদের মূলত জার্নিটা স্টার্ট হয় 2018 সাল থেকে। 2018 সালে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করি, আপনারা দেখেছেন যে তখন আসলে নেতৃত্বের জায়গা থেকে যারা কাজ করেছে, তখন সফল আন্দোলনের পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে আপনারা তো দেশের মানুষও জানে যে সেখানে কিভাবে নির্বাচন হয়েছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু পারে নাই যে সবগুলো পদ তারা নিয়ে নেয়। তারা আমাদের ডাকসুর তখন ভিপি নির্বাচিত হয়েছিলেন নুরুল হক নূর প্যানেল থেকে, এবং সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হলের ভিপি পদে নির্বাচন করেছিলাম। তো ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পরে, আক্তার হোসেন সমাজসেবা নির্বাচিত হওয়ার পরে তখন আমাদের ভিতরে একটা আলোচনা আসে যে আমরা তো কোটা সংস্কার আন্দোলন করেছিলাম এবং সেটা এখন সফল, তাহলে আমরা এখন কি করব? আমরা তাহলে সবাই সবার কাজে ফিরে যাই, যেহেতু আমরা সরকারি চাকরির জন্য আমরা এই আন্দোলনটি করেছিলাম, তাহলে এখন যা যা চাকরি করি কর্মসংস্থানে চলে যাই, সবার পরিবার আছে, পরিজন আছে। তো সেই জায়গায় তখন আমাদের নিজেদের ভিতরে একটা আত্মবুলুপ্তি আসলো, এবং আত্মবুলুপ্তি আসার পিছনে কিছু কারণ ছিল। তখন বিভিন্ন জাতীয় পত্রিকার যারা সম্পাদক ছিলেন, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন, এবং বিশ্ববিদ্যালয়ের যারা সম্মানিত শিক্ষক ছিলেন, যাদেরকে সবাই মানে, যেমন এই যে একটু আগে বললাম আসিফ নজরুল স্যার, আবুল কাসেম ফজলুল হক স্যার, এরকম আরও অনেক টিচাররা ছিলেন, এবং দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের পরাশক্তি এবং বড় বড় যারা আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, বা যদি খুব পরিষ্কারভাবেই বলি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক প্রতিষ্ঠান রয়েছে, অনেক ব্যক্তিবর্গরা রয়েছে, তারা আমাদেরকে বলতেন যে দেখো এখন রাষ্ট্রে একটা নেতৃত্বের ভ্যাকিউম, শূন্যতা চলছে। আমি কিন্তু সেই 18-19 সালের কথা বলছি, যে তোমরা তরুণ, তোমরা হয়তো বয়স তোমাদের কম অল্প, কিন্তু এখন কোনো রাজনৈতিক দল সেভাবে প্রতিবাদ করতে পারছে না, মানুষের কথাগুলো বলতে পারছে না। যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয়, কলেজ বা বলতে পারতেছো, তোমরা এটা চালিয়ে যাও, প্ল্যাটফর্মটাকে তোমরা শেষ করে দিও না। তোমরা মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ইউ মুভ অন, দেখবা যে মানুষ তোমাদেরকে গ্রহণ করে নিবে এবং তোমরা বাংলাদেশের নেতৃত্ব দিবা। তখন আমরা ভাবতাম যে আমরা তো তরুণ, অল্প বয়সে, আমরা মানুষকে একটা রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করার জন্য আহ্বান করবে, একটা রাষ্ট্র গঠনের জন্য আহ্বান করলে মানুষ আমাদের কথা শুনবে। আপনারা তো ম্যাজিক দেখিয়ে দিয়েছেন, গোটা দেশবাসী। বিষয়টা আসলে শুরুতে অনেকের মধ্যে সন্দেহ ছিল যে কতটুকু সফল হয়, কারণ আমরা দেখেছি দফায় দফায় আপনাদের উপর আক্রমণ হয়েছে, গুলি চালানো হয়েছে, এবং দীর্ঘদিন আন্দোলনটা টেনে নেওয়া এটিও কিন্তু আসলে খুব সহজ কাজ না, কঠিন কাজ। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই যে দীর্ঘদিনের আন্দোলনে অনেক মারা গেছেন, শাহাদত বরণ করেছেন, এর মধ্যে ছাত্র আছে, সাধারণ জনতা আছে, এই সংখ্যাটা আপনাদের কাছে এখন পর্যন্ত আসছে কিনা? কতজন মারা গেছে? আর যারা মারা গেছে তাদের বিষয়ে আপনাদের কি করণীয়, তাদের পরিবারের বিষয়ে আপনাদের করণীয়? তার আগে আমি একটু বলে রাখতে চাচ্ছিলাম যে সেই আন্দোলনের ধারাবাহিকতাই কিন্তু এই 2024 সালের আন্দোলন, এবং এই সময়ে আপনারা যাদেরকে সামনে দেখেছেন তারাও কিন্তু চমৎকার লিডারশিপের পরিচয় দিয়েছে। এবং আমি সবচেয়ে যে জিনিসটা প্রশংসা করব যারা এই সময়ে কাজ করেছি, সেটা হচ্ছে যে সততা এবং নিষ্ঠা। হ্যাঁ, সততা এবং নিষ্ঠা এবং দেশপ্রেমের কারণে নানান রকম লোভ, লালসা, ভয়, ভীতি উপেক্ষা করে, পরিবার পরিজনের আবেদন উপেক্ষা করে কিন্তু জীবন বিলিয়ে দিয়ে, জীবনকে সংকটাপন্ন করে কিন্তু রাজপথে ছিলেন। এবং সেই নেতৃত্বের প্রতি মানুষের এবং ছাত্রদের আস্থা থাকার কারণে তারাও কিন্তু ডাকে রাজপথে নেমে এসে জীবন দিয়েছেন। আমি মনে করি যে বাংলাদেশের এই ইতিহাসটা অবিস্মরণীয় হয়ে থাকবে। যারা 18 সালে নেতৃত্ব দিয়েছেন এবং এই 24 সালে যারা নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষ তাদেরকে নেতৃত্বের জায়গা থেকে তাদেরকে মনে রাখবে। এই যে ছাত্র জনতা আন্দোলন করলো, দীর্ঘদিনের আন্দোলন, সফল আন্দোলন গড়ে তুললো, অনেকে মারা গেছেন, তাদের বিষয়ে আপনাদের এখন পদক্ষেপ কি থাকবে? এই উত্তরের পরে আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে এই যে গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে সংসদ ভবন, গণভবনে সাধারণ মানুষ ঢুকে পড়েছে, এবং এখন পর্যন্ত সেটি আসলে অরক্ষিত। এটি আসলে রক্ষণ করার জন্য বা এখানে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনাদের কোনো পদক্ষেপ থাকবে কিনা? এখন পর্যন্ত এক্সাক্ট যে হিসাবটি, সেই হিসাবটি বের করা যাচ্ছে না, তবে আমি আশা করি খুব শীঘ্রই বের করা যাবে। তবে যতটুকু পর্যন্ত আমরা খোঁজ খবর নিতে পেরেছি বিভিন্ন সূত্র থেকে, 350-রও অধিক মানুষ, ছাত্র জনতা, তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে
সাধারণ মানুষ এখন যে বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, ভ্যান্ডালিজম হচ্ছে, দেখুন আসলে শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন, 18 সালে আমরা আন্দোলন করেছি, কোটা সংস্কার আন্দোলন করেছি, আমরা দায়িত্ব পালন করেছি, এখন বৈষম্য বিরোধী ছাত্ররা দায়িত্ব পালন করছে, আন্দোলন করছে। শিক্ষার্থীদের একজনকে কি দেখেছেন কোথাও তারা আগে ঢিল ছুঁড়েছে, লাঠি দিয়ে আঘাত করেছে, কোনো বাসে অগ্নিসংযোগ করেছে, কোনো একটা গাছের পাতা ছিঁড়ে নাই? কিন্তু তাদের উপরে যখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, পুলিশ রাবার বুলেট ছুঁড়েছে, টিয়ারশেল মেরেছে, গুলি করে যখন গতকালকে যখন শেখ হাসিনা পদত্যাগ করেন, এরপরেও দেখেছি বিভিন্ন স্থানে পুলিশ ছাত্রদের উপর, জনতার উপর গুলি চালিয়েছে। তখনই কিন্তু ছাত্ররা প্রতিরোধ করে তুলেছে। এটি কিন্তু বিষয় বুঝতে হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বিভিন্ন জায়গা থেকে খোঁজ আসছে, খবর আসছে যে বিভিন্ন জনের বাড়িতে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে, বিভিন্ন রাষ্ট্রীয় কেপিআইয়ে আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। খবর শুনলাম একটু আগে যে সচিবালয়ে নাকি আক্রমণ করার জন্য মাইকিং করে ডাকা হচ্ছে, যদিও আমি একটু পুরোপুরি নিশ্চিত না। যদি এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটানো হয়, আমি বলবো যে বাংলাদেশের ছাত্র জনতা, প্লিজ আপনারা এটাকে সর্বোচ্চ সতর্কতা হিসেবে নেবেন। হ্যাঁ, এখন বিপ্লব হয়েছে, এখন প্রতি বিপ্লব ঘটাতে পারে বিভিন্ন চক্র, বিভিন্ন গোষ্ঠী, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করার এখন সময়। আপনারা কারো ফাঁদে পা দিবেন না। দেশ তো এখন ছাত্রদের, দেশ এখন এই জনতার, এই সকল রাষ্ট্রীয় সম্পদ, সকল কিছু আমাদের। এই দেশ যখন আমরা সামনে চালাতে যাব, আমরা সামনে এই দেশ পরিচালনা করতে গেলে তো এই সংসদ ভবন লাগবে, এই দেশ পরিচালনা করতে এই গণভবন লাগবে, এই সচিবালয় লাগবে। তাহলে এই নথিপত্র, গুরুত্বপূর্ণ বিষয়াদিগুলো যদি ধ্বংস করে ফেলা হয়, নষ্ট করে ফেলা হয়, তার মানে কি? তার মানে আমার রাষ্ট্রের যে ট্র্যাকিং, আমার রাষ্ট্র পরিচালনার যে হিস্ট্রি, রাষ্ট্র পরিচালনা করার যে ইম্পর্টেন্ট এলিমেন্টগুলো, ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো, সেগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। তাহলে আমি ভবিষ্যতে রাষ্ট্রটা পরিচালনা করব কিভাবে? কিছুক্ষণ আগে গণভবনে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং ভেতর থেকে সাধারণ মানুষ যারা ছিলেন তাদেরকে বের করে দিয়েছে। তো বিভিন্ন স্থাপনা, এরকম বড় বড় স্থাপনা বা বিভিন্ন জায়গাতে যে হামলা বা ভেতরে ঢুকে যাওয়া, এইসব বন্ধে আপনাদের ছাত্র জনতাদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা থাকবে কিনা? অবশ্যই আমাদের নির্দেশনা হচ্ছে একদম কেন্দ্র থেকে শুরু করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে, নগর বন্দর থেকে শুরু করে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষদেরকে সাথে করে নিয়ে একটি স্বেচ্ছাসেবী নিরাপত্তা টিম গঠন করতে হবে। এই সময় নিরাপত্তা টিম গঠন করে দলমত নির্বিশেষে প্রত্যেকেরই জানমালের নিরাপত্তা দিতে হবে এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপাসনালয় নির্বিশেষে সকল কিছুর এখন নিরাপত্তা দিতে হবে। একটি কথা বলবো যে বিশ্ববিদ্যালয়, কলেজ, হলগুলো সব কিছুকে খুলে দিতে হবে। আরেকটি কথা আসলে না বললেই নয়, যে সংবাদ মাধ্যমগুলো, আমরা আসলে একটি কথা বুঝতে হবে, আমাদের দেশের মানুষকেও বুঝতে হবে এবং শিক্ষার্থীদেরকেও বুঝতে হবে যে সংবাদ মাধ্যমগুলো আসলে সেন্সর করা ছিল। সুতরাং যারা সংবাদ মিডিয়া হাউসগুলোতে কাজ করেন, দায়িত্ব পালন করেন, বা সংবাদকর্মীরা যারা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেন বা কাজ করেন, বা আপনাদের মতো যারা আছেন, আপনাদের তো আসলে সেক্ষেত্রে কিছু করার তেমন ছিল না। আমি দেখেছি যে সংবাদ মাধ্যমে যারা কাজ করেন বা মাঠ পর্যায়ে যারা কাজ করেন, তারা শিক্ষার্থীদের প্রতি বা এই আন্দোলনের প্রতি যথেষ্ট রকমের আন্তরিক ছিলেন। সে কারণেই কিন্তু মুভমেন্টটা সাকসেসফুল হয়েছে। আমি সবার প্রতি এই অনুরোধ রাখবো যে যারা মিডিয়া হাউসগুলোতে কাজ করেন এবং মাঠ পর্যায়ে যে সংবাদ মাধ্যমগুলো প্রতিনিধিরা কাজ করেন, তাদের উপরে যেন কোনো ধরনের খারাপ আচরণ না করা হয় এবং কোনো মিডিয়া যে হাউসগুলো রয়েছে সেখানে যেন কোনো ধরনের ভাঙচুর না চালানো হয়। তবে আমরা এটা জানি যে সেন্সর করা হয়েছে এবং মিডিয়া হাউসগুলোকে এই যে দীর্ঘ 16 বছর আমরা দেখেছি, 18 সাল থেকে আমরা এই 24 সাল পর্যন্ত দেখেছি, তারাও কিন্তু বায়াসড ভূমিকা পালন করেছে। তাদেরকে কারা এই বায়াসড ভূমিকা পালন করতে বাধ্য করেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে ধরুন। বিনিয়ামিন মোল্লা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা কথা বলছিলাম ছাত্র আন্দোলন হইল সফল আন্দোলনের যারা নেতৃত্বে ছিলেন তাদের অন্যতম সমন্বয়ক বিনিয়ামিন মোল্লার সাথে।